হ্যালো ক্লাস 11। আজ আমরা পড়ব তোমাদের সেকেন্ড সেমেস্টারের খুব সুন্দর কবিতা, যেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। এই ডাচেস কিন্তু হচ্ছে ডিউকের স্ত্রীকে বলে ডাচেস। আগে কিছু কিছু ডিটেলস জানিয়ে রাখি যে ডাচেস ডাচেস মানে হচ্ছে ওয়াইফ অফ আ ডিউক। ওয়াইফ অফ এ ডিউক, ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস। আচ্ছা, এখানে ডিউক কে বলতো? ডিউক হচ্ছে আমাদের এখানে যে ডিউকটা আছেন, তিনি হচ্ছেন ডিউক অফ ফেরারা। ডিউক অফ ফেরারা। এই যে ফেরারা দেখছো না, ডিউক অফ ফেরারা যে ফেরারা রাজ্যের অন্তর্গত, সেটা বোঝানোর জন্য এখানে ফেরারা কথাটা লেখা হয়েছে। আচ্ছা, তাহলে ডিউক অফ ফেরারাকে সেটা কিছু জেনে রাখি। এই ডিউক অফ ফেরারা তিনি হচ্ছেন, যাকে পোর্ট্রে করা হয়েছে এখানে ডিউক অফ ফেরারার মাধ্যমে, তিনি হচ্ছেন আলফনসো টু। আলফনসো টু। আর তার যে ডাচেস, তার যে রানী, তার রানীর নাম হচ্ছে লুক্রেজিয়া দে মেডিচি। কি নাম? লুক্রেজিয়া দে মেডিচি। দেখো, তাহলে নাম হচ্ছে LUCRE, লুক্রেজিয়া। তাহলে কি হবে? জেড লুক্রেজিয়া দে মেডিচি, MEDICI। মেডিসি নয় কিন্তু, হ্যাঁ, লুক্রেজিয়া দে মেডিচি। এবার এই যে লুক্রেজিয়া দে মেডিচি, তিনি ছিলেন আমাদের ডিউকের স্ত্রী। এবার কবিতাটায় ঢোকার আগে কিছু জিনিস বলে রাখা প্রয়োজন। এই যে মাই লাস্ট টাচেস কবিতাটা, এটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ কি? ড্রামাটিক মোনোলগ হচ্ছে এমন এক ধরনের কবিতা যেখানে, আচ্ছা, তার আগে মনোলগটা কি সেটা বলে রাখি। দেখবে কখনো কখনো সিনেমা বা নাটক দেখার সময় দেখবে, যখন কোনো চরিত্র নিজের সঙ্গে কথা বলে, সেটাই হচ্ছে কিন্তু মনোলগ বলতে পারো, বা তার যে বক্তব্য যখন সে রাখে, সেটাকে বলা হয় মনোলগ। আর ড্রামাটিক কেন? ড্রামার মতো বা নাটকীয় ভঙ্গিতে এখানে সেটাকে দেখানো হয় বলে সেটাকে বলা হয় ড্রামাটিক। এবার তাহলে এই ড্রামাটিক মনোলগের বিশেষত্ব হচ্ছে এখানে একজন সাইলেন্ট লিসেনার বা একজন শান্ত শ্রোতা থাকে এখানে। এই আমাদের মাই লাস্ট টাচেস কবিতাতে কিন্তু সেরকমই একজন সাইলেন্ট লিসেনার আছে। তিনি হচ্ছেন একজন ঘটক। তাকে তুমি দ্য কনভয় বলতে পারো, এ কনভয়, বা তুমি এমিসারি বলতে পারো, EMISSARY। দূত বা ঘটক হিসেবে তুমি বলতে পারো। আচ্ছা, ঘটক এসেছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো বিয়ের ব্যাপার। বিয়ে করবে কে? আমাদের ডিউক অফ ফেরারা। তাই যে মায়ের লাস্ট ডাচেস না, ইনি মারা গেছেন। মারা গেছেন না, নাকি মেরে দেওয়া হয়েছে? উনি মারা যাওয়ার পর ডিউক অফ ফেরারা বলছেন যে আমি আবার বিয়ে করব। পাশের রাজ্য থেকে একজন দূত এসেছে। সেই যে পাশের রাজ্য, সে পাশের রাজ্যের যে রাজা, তার মেয়ের বিবাহের জন্য দূত বা আমাদের যে ঘটক তাকে পাঠিয়েছে। পাশের যে রাজা, তাকে বলা হচ্ছে কাউন্ট অব টাইরোল। টাইরোল রাজ্যে তিনি জমিদার। এই কাউন্ট থেকে তোমরা একটা খুব সুন্দর উপন্যাস জানতে পারবে। সেই উপন্যাস নাম হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। তোমরা এটা ইউটিউবে অডিও স্টোরি অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, শুনতে পারো। খুব দুর্দান্ত উপন্যাস এটা। সেই কাউন্ট মানে হচ্ছে কিন্তু জমিদার। এই কাউন্ট থেকে আর একটাও আছে, ব্র্যাম স্টোকারের লেখা কাউন্ট ড্রাকুলা।
এই কাউন্ট ড্রাকুলাও কিন্তু একটা খুব সুন্দর উপন্যাস। তাহলে তিনি বিয়ে করার জন্য চারিদিকে খবর উঠে গেছে তিনি বিয়ে করবেন, এবং সেই জন্য হলো কি, যে টাইরোল রাজ্যের যে জমিদার, সে টাইরোল রাজ্যের জমিদার তিনি এখানে আমাদের পাঠিয়ে দিলেন তার ঘটককে। আচ্ছা, কাউন্ট অফ টাইরোলের তুমি নামটাও জেনে রাখতে পারো, তা হচ্ছে ফার্দিন্যান্দ টু। ফার্দিন্যান্দ টু। এই কবিতাটা যখন পাবলিশ হয়, এই কবিতাটার নাম কিন্তু মাই লাস্ট টাচেস ছিল না, এর নাম ছিল ইটালি। এটা পাবলিশ হয়েছিল 1842-তে। আমাদের রবার্ট ব্রাউনিং এর একটা কালেকশন অফ পোয়েমস ছিল, সেই পোয়েমস এর মধ্যে, সেই পোয়েমস হচ্ছে বেলস অ্যান্ড পোমাগ্রানেটস। এই যে কালেকশন, এই কালেকশনের মধ্যে একটা বিশেষ ভলিউম ছিল, সেই বিশেষ ভলিউমটার নাম হচ্ছে ড্রামাটিক লিরিক্স। ড্রামাটিক লিরিক্সে কিন্তু এই কবিতাটা পাবলিশ হয়েছিল। তখন এর নাম ছিল কি, ইটালি। ঠিক আছে, তাহলে চলো এবার কবিতায় প্রবেশ করা যাক। ফেরারা অর্থাৎ ফেরারা রাজ্যে এই সেটিংটা আছে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এখানে কিন্তু সাইলেন্ট লিসেনার উপস্থিত আছে, তাকে উদ্দেশ্য করে আমাদের কিন্তু ডিউক অফ ফেরারা কথা বলছেন। আচ্ছা, এই যে মাই লাস্ট ডাচেস, আমার শেষ রানী, এই কথাটার মধ্যে কিন্তু একটা ফিগার অফ স্পিচ রয়েছে, তার নাম হচ্ছে আইরনি, অর্থাৎ ব্যঙ্গ। ব্যঙ্গ রয়েছে। শেষ রানী আমরা কখন বলি, যখন সেটা করার পরও তোমার কাছে আরো কিছু করার মতো থাকে। অর্থাৎ শেষ রানীর কথা বলার অর্থ হচ্ছে যে শেষবার যাকে বিয়ে করেছিল সেই রানী, অর্থাৎ তিনি এখনো বিয়ে করবেন, যে কিন্তু ব্যঙ্গাত্মক অর্থে। ঠিক আছে, তাহলে চলো কবিতায় ঢুকি। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এই যে দেওয়াল দেখছেন, সেই দেওয়ালে যে ছবিটা আঁকা আছে, এটা আমার শেষ রানীর ছবি। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে যেন মনে হচ্ছে যে তিনি হয়তো বেঁচে আছেন। আই কল দ্যাট এ পিস অফ ওয়ান্ডার নাও। এখন এই যে ছবিটা আছে, আমি এটাকে আশ্চর্য বলে মনে করি। দেখবে জিকেতে মাঝে মাঝে প্রশ্ন দেয় পৃথিবীর 7টা আশ্চর্যের নাম। পৃথিবীতে যেমন 7খানা আশ্চর্য আছে প্রত্যেক যুগে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগে, সেরকমই তিনি যেন বলছেন তার এই যে ডাচেসের যে ছবি, সেটা একটা ওয়ান্ডার অর্থাৎ আশ্চর্যের মতো একটা জিনিস। এত সুন্দর ছবিটা আঁকা। ছবিটা এঁকেছে কে, ফ্রা প্যান্ডলফ। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে and there she stands. বলছে ফ্রা প্যান্ডলফ বলে একজন নামকরা মানুষ ছিলেন, যিনি চিত্রশিল্পী ছিলেন। তিনি সেই চিত্রশিল্পী একদিনের মধ্যে সেই ছবিটা এঁকে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। এই দেখুন দাঁড়িয়ে আছেন তিনি। এই ফ্রা প্যান্ডলফ জেনে রাখবে, তিনি কিন্তু একজন প্রিস্ট বা পুরোহিত ছিলেন। এই ফ্রা কথার অর্থ কিন্তু ফ্রায়ার, অর্থাৎ পাদ্রী বা যাজক এর মতো বলতে পারো। ঠিক আছে, একদিনের মধ্যে ছবিটা তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমাদের এই যে ডিউক, তিনি এতটাই পজেসিভ, তিনি এতটাই সন্দেহবাতিক ছিলেন, তার রানীর কাছে কাউকে ঘেঁষতে দিতেন না। এই যে চিত্রশিল্পী, তাকেও বলেছিলেন তোমাকে আমি ছবিটা আঁকতে দিতে পারি, একদিনের মধ্যে তোমাকে দাঁড় করিয়ে দিতে হবে ছবিটা, তা না হলে কিন্তু হবে না। তাই একদিনের মধ্যে কাজ করে যে হাতের জাদু দেখিয়ে দিয়েছেন। দেখো, উইল নট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন, বসে বসে দেখুন না, অসুবিধা কি আছে? I said, Fra Pandolf, by design, for never read strangers like you that pictured countenance. বলছেন এই যে চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফ,
ও ছাড়া আমি কাউকেই এই ছবিটার ধারে কাছে আসতে দিইনি, এবং এই যে আপনাদের মতো যারা অপরিচিত ব্যক্তি তাদেরকে তো আমি ঘেঁষতেই দিই না। আপনি যে মানুষটা এসেছেন তাকে আমি প্রথম দেখতে দিচ্ছি। আমি ছবির কাউন্টেনেন্স, এই যে মুখটা, চাঁদ বদন, এই চাঁদ বদন আমি প্রথম দেখতে দিচ্ছি কোনো অপরিচিত মানুষকে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এবং দেখে নিন তার চিত্রকুশলীর শ্রেষ্ঠ নমুনা। কি সুন্দর ফুটিয়ে তুলেছে তার মুখের হাসি, এবং তার ত্বকের যে সৌন্দর্য কি সুন্দর ফুটিয়ে তুলেছে, দেখুন একবার। But to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I. কারণ এই ছবিটা আমি কাউকেই দেখতে দিই না। আপনি এসেছেন এবং আমার ইচ্ছা হয়েছে, তাই আপনাকে আমি দেখিয়েছি, নাহলে কারোর ক্ষমতা নেই আমার এই ছবিটা সে দেখে আমি ছাড়া। And seemed as they would ask me, এবং তারা যে আমাকে জিজ্ঞেস করবে সেই সাহসও আমি ওদের দিইনি। If they dust, if they dust হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে ডেয়ার। বলছে কারোরও তো ঔদ্ধত্য নেই যে আমার ওপর দিয়ে প্রশ্ন করবে বা আমাকে বলবে তোমার রানীর ছবিটা দেখাবো, সেই ঔদ্ধত্য কারোর নেই। হাউ সাচ এ, আচ্ছা আগে এইটুকু আর একটু ডিটেলসে বলি। তাহলে এই যে এত দূর অব্দি দেখলে, এর মাধ্যমে কিন্তু আমাদের যে ডিউক, তার তিনটে কোয়ালিটি আমরা কিন্তু খুঁজে পেলাম। এক নম্বর হচ্ছে ওভার পজেসিভনেস, অর্থাৎ অতিরিক্ত পজেসিভ হয়ে যায় সে। দু নম্বর হচ্ছে তার আমরা অহংকার দেখতে পেলাম, প্রাইড। আর তিন নম্বর যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে হি অ্যাডোরস ম্যাটেরিয়াল বিউটি মাচ। অর্থাৎ আমাদের এই যে রাজা, তিনি জাগতিক যে সমস্ত ম্যাটেরিয়াল বিউটি, অর্থাৎ ম্যাটেরিয়াল মানে কিন্তু এখানে বস্তু, অর্থাৎ বস্তুগত যে সমস্ত সৌন্দর্য, সে বস্তুগত সৌন্দর্যের কিন্তু তিনি বেশি পরিমাণে যত্ন করেন। যখন তার রানী বেঁচে ছিল তখন কিন্তু তাকে অতটা সম্মান করেনি বা তাকে অতটা স্নেহ করেনি যতটা তার এই ছবিটাকে করছে। এই তিনটি গুণ কিন্তু আমরা এই রাজার মধ্যে দেখতে পাই। অহংকার কেন? বলছে আমি ছাড়া কার ওর ক্ষমতা নেই এই ছবিটা পর্দা সরিয়ে দেখে। এখান থেকে অহংকারটা আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারলাম। তারপরে দেখো, হাউ সাচ এ গ্লান্স কেম দেয়ার, তার মুখে কিভাবে যে এত সুন্দর হাসিটা এলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, যে এত যে সুন্দর ছবিটা এঁকেছে, তার মুখে যে এত সৌন্দর্য, এত ঔজ্জ্বল্য বা এত সুন্দর হাসি কি করে এলো? মশাই আপনি একা নন যে প্রথম এখানে প্রশ্নটা করছেন। এখানে কিন্তু মনে রাখবে সাইলেন্ট লিসেনার অর্থাৎ যে কনভয়, সে কিন্তু কোনো প্রশ্ন করেনি। রাজা নিজে নিজেই ধরে নিচ্ছে সে প্রশ্ন করছে, মনে করে নিচ্ছে যে তিনি প্রশ্নটা করবেন, তাই আগে থেকেই বলতেন যে মশাই আপনি প্রথম নয় যে এই প্রশ্নটা করেছেন প্রথম। অর্থাৎ তিনি কতটা বাকপটু দেখো, সেই লোকটাকে কথা বলার সুযোগই দিচ্ছে না, সে নিজের কথায় আউড়িয়ে যাচ্ছে। তারপর বলছেন, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক। বলছে মশাই শুধুমাত্র তার স্বামীর উপস্থিতি নয় যে তার মুখে ওই যে হাসির চিহ্ন সেটা ফুটে উঠেছে। অর্থাৎ হাসির চিহ্ন বলতে এখানে দেখবে কোনো কোনো মানুষ যখন হাসে তাদের মুখে বা গালে টোল পড়ে, সেই টোল পড়াটাকে এখানে বোঝাতে চাইছেন। আবার দেখবে যখন যারা একটু বেশি ফর্সা হয়, যদি লজ্জা পায়, তারা দেখবে তাদের গালগুলো লাল হয়ে যায়। অর্থাৎ রাজা বলছে যে
তার মুখে যে ব্লাশ, এই যে ব্লাশটা এসেছে, টমেটোর মতো গালগুলো লাল হয়ে গেছে, গালে টোল পড়ে গেছে, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতি সে যে করতো সেরকম নয়। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে কিন্তু তিনি তার যে ডাচেস, তার ক্যারেক্টারের ওপর কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক তিনি দিয়ে দিলেন, এবং এইটাকেই তিনি জাস্টিফাই করবেন যে কেন তিনি কোয়েশ্চেন মার্কটা দিলেন এবং তারপরে তিনি কি করলেন, এটাকেই কিন্তু নিবে জাস্টিফাই করা শুরু করবেন আস্তে আস্তে। ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, হয়তো এইটার আসার কারণ বা গালে টোল পড়া বা গা লাল হয়ে যাওয়ার একটা কারণ হতে পারে, হয়তো ফ্রা প্যান্ডলফ একটা কথা বলার সুযোগ পেয়েছিল। সে কথাটা কি? হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ। ম্যান্টেল মানে সাধারণত, ম্যান্টেল কথার অর্থ সাধারণতভাবে হয়ে থাকে ঢিলে ঢালা পোশাক। কিন্তু এখানে এটা অর্থ নয়, এখানে অর্থ হচ্ছে তোমার, ধরতে পারো চাদরের মতো, চাদরের মতো তুমি ধরতে পারো। অর্থাৎ ফ্রা প্যান্ডলফ হয়তো বলতে চেয়েছিলেন যে আমার ডাচেসের গায়ে যে চাদরটা দেওয়া আছে সেটা হয়তো কিছুটা তার হাতের ওপর একটু বেশি ঝুঁকে পড়েছিল। অর্থাৎ এখানে বলছে একটুখানি বোল্ড দেখানোর চেষ্টা করা হয়েছে, যে তার মানে ফ্রা প্যান্ডলফ যখন ছবিটা আঁকছিলেন তখন অজান্তেই হয়তো সে ডাচেস একটু বোল্ড হয়ে পড়েছিলেন। অথবা paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. অর্থাৎ বলছে যে রং হয়তো কখনোই আমাদের যে ডাচেস তার গলার কাছে যে হাড়টা চিকচিক করছে সেটা হয়তো কখনোই রঙের মাধ্যমে প্রকাশ করতে পারবে না। সাচ স্টাফ, জানেন এরকম এরকম কথা বলতো, অর্থাৎ সে আমার ডাচেসের সঙ্গে ফ্লার্ট করতো, আমার ডাচেসের সঙ্গে সে ফ্লার্ট করতো। বলছে জানেন রানীমা, আপনার যে চাদরটা হয়তো আপনার হাতের কাছে একটু বেশি ঝুঁকে পড়েছে বা আপনার গলার কাছে হাতটা চিকচিক করছে, সেটা হয়তো আমি অতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো না যতটা সুন্দর আসলে দেখে মনে হচ্ছে। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে ফ্রা প্যান্ডলফ তার ডাচের সঙ্গে ফ্লার্ট করতো এবং ডাচেসও সেটা খুবই এনজয় করতো এবং প্রশ্রয় দিত। ওই যে প্রথমেই বললাম যে তার ক্যারেক্টারের উপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, সেটাকেই জাস্টিফাই করছে। এবার বলছেন such stuff was courtesy, অর্থাৎ সে এই যে সমস্ত কথাবার্তাগুলো বলতো সেগুলো আমি জানি, সেগুলো হয়তো তার বলা সাজে। she thought, সে ভাবতো, and cause enough for calling up that spot of joy, এবং আশা করি এগুলি হয়তো তার মুখে যে টোল চলে আসা বা তার যে গালগুলো লাল হয়ে যাওয়া এগুলোর জন্য যথেষ্ট ছিল। she had a heart, how shall I say, তার হৃদয়টা খুব বড় ছিল, আমি কিভাবে আপনাকে ব্যাখ্যা করি বলুন দেখি। বলছে তার হৃদয়টা ঠিক এমন ছিল, টু সুন মেড গ্ল্যাড, খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। অর্থাৎ তাকে খুশি করা খুব সোজা হতো। তিনি তার ডাচেসের এখানে তিনি একটাই মতো প্রশংসা করলেন যে তার ডাচেস ছিল একজন বড় মানুষের বড় মনের অধিকারী। তার ডাচেসকে খুশি করার জন্য তোমাকে হাই পঞ্চাশ কিছু কিছু করতে হবে না, অল্প কিছু করার মাধ্যমেই তাকে খুশি করা যায়। অর্থাৎ ধরো যে সাধারণভাবে তুমি দেখো, অর্থাৎ ডাচেসকে তুমি একটু আলু কাবলি খাইয়ে দাও, সে খুশি হয়ে যাবে। বা তুমি যে আলু কাবলি দিলেও সে যতটা খুশি হবে, iPhone 17 দিলেও সে ততটাই খুশি হবে, সে একই হবে। অর্থাৎ তাকে খুশি করা খুব সোজা। টু ইজিলি ইমপ্রেসড, সে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। সে লাইকড হোয়াট এভার সে লুকড অন, সে যাই দেখতো তার সেটাই ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার নজর চারিদিকে চকমক চকমক করতো। অর্থাৎ চারিদিকে এসে খুব তাকিয়ে তাকিয়ে জিনিসগুলোকে উপভোগ করতো। স্যার ইট ওয়াজ অল ওয়ান, বলছে মশাই সে যা দেখতো সব তার কাছে ছিল এক, তার চোখের মধ্যে উঁচু নিচু বলে কিছু ছিল না, তার কাছে ছিল সবই এক।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, she looked at everyone the same way, অর্থাৎ সবাইকে সে সমান দৃষ্টিতে দেখত, তিনি কোনো পক্ষপাতিত্ব করতেন না, অর্থাৎ she was completely unbiased, তিনি কোন রকমই পক্ষপাতিত্ব তিনি করতেন না। বলছে এটা কি মানা যায়? একজন রাজা তাকে যে উপহার দেবে, একজন রাজা তার কাছে যা, একজন মন্ত্রী বা একজন চাকর কি সেটা কখনো হতে পারে বলুন তো? My favor at her breast, the dropping of the daylight in the west, the bough of cherries, some officious fool broke in the orchard for her at white for her. আচ্ছা, এইটুকু আগে বলি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, এই যে ব্রেস্ট, ওয়েস্ট, ফুল, মিউল, এগুলো কিন্তু প্রত্যেকটা রাইম হচ্ছে, রাইমিং কাপলেট, হ্যাঁ। আর এটা লেখা হচ্ছে মূলত আইএমবিক পেন্টামিটারে। আর আমাদের এই যে রবার্ট ব্রাউনিং, তাকে বলা হয় ফাদার অফ ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগের জনক তাকে বলা হয়। তারপরে দেখো, কোথায় ছিলাম, হ্যাঁ, এই যে তার বুকের কাছে এই যে আমার উপহারটা দেখছেন, অর্থাৎ একটা পেনডেন্টের মতো এখানে বলা হয়েছে, একটা হার দেওয়া হয়েছে, সেটা কি বলা হচ্ছে, বলছে তার বুকের কাছে এই যে হারটা দেখছেন, যেটা দেখে যেন মনে হয় অস্তগামী সূর্যের মতো, সেটা দেখে সে যতটা খুশি হতো, সাম অফিসিয়াস ফুল, আমার কিছু নির্বোধ কর্মচারী, তারা যদি বাগান থেকে একটা চেরি গাছের ডালও তাকে ভেঙে দিত, বা দ্য হোয়াইট মিউল, তার যে সাদা গাধাটা ছিল, শি রোড রাউন্ড দ্য টেরেস, যেটা চড়ে সে ছাদে ঘুরে বেড়াতো, বা কেউ কোনো কর্মচারী যদি তাকে সে গাধায় বসিয়ে ছাদে ঘোরাতো, অল অ্যান্ড ইচ, সবার জন্য, ও ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সবার কাছ থেকে একই সম্বোধন পেত, অর্থাৎ সবাই কি বলতো যে না খুব ভালো হয়েছে, অর ব্লাশ, বা লজ্জা পেত, অ্যাটলিস্ট কম করেও সে হয়তো লজ্জা পেত, বা সে খোশ মেজাজে তাদের বলতো যে না তুমি খুব ভালো করেছো, এটার জন্য আমি খুব খুশি হয়েছি, এটা তুমি করেছো বলে। সি থ্যাঙ্কড মেন গুড, সে পুরুষদের বলতো ধন্যবাদ বা খুব ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, আই নো নট হাউ, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. বলছে ধন্যবাদ জানালো ঠিক আছে, কিন্তু সেই বলে আমার 900 বছরের যে আভিজাত্য, 900 বছরের যে নাম, সেটাকে যে কারোর সে উপহারের সঙ্গে তুলনা করবে বা সবার জন্য এক হিসেবে উত্তর দেবে, এটা তো আমি মানতে পারি না। 900 ইয়ার্স ওল্ড নেম মানে এই যে ডিউক অফ ফেরারা, তাদের যে বংশটা, সেটা ফেরারা রাজ্যে তারা 900 বছর ধরে রাজত্ব করছে, সেটারই ইঙ্গিত। অর্থাৎ আমার এই যে নাম, তার নামের আগে লেখা থাকবে ডাচেস অফ ফেরারা, এটা আমি যে তাকে দিয়েছি তার জন্য তার তো কৃতজ্ঞ থাকা উচিত, এবং সেটাকেই বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু না, সে এটাকে প্রাধান্য তো সেরকমই দিচ্ছে যেমন একটা চেরি গাছে ভাঙা ডালকে দিচ্ছে, বা কোনো কর্মচারী যদি তাকে সাদা গাধাটার উপরে চড়িয়ে ছাদ থেকে ঘুরিয়ে আনে, সেটারও একই সে মূল্য দিচ্ছে, এটা তো আমি কখনোই মানতে পারি না। হুড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, ট্রিফলিং মানে এখানে তুমি বলতে পারো তুচ্ছতা, ট্রিফলিং কথার অর্থ তুমি এখানে বলতে পারো তুচ্ছতা। বলছি এরকম তুচ্ছ জিনিসের জন্য খুশি হওয়া কে মেনে নেবে বলুন তো, বা এরকম তুচ্ছ জিনিসের জন্য কে তার সঙ্গে তর্ক করতে যাবে, কখনো মানা যায়, কখনো এসব সহ্য করা যায়?
ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট। বলছে মশাই, আপনারা রাগ ঢাক করে কথা বলতে পারেন, আপনারা খুবই বাকপটু, আপনারা ম্যায় ম্যায় করে কথা বলতে পারেন, কিন্তু আমি পারি না বাবু, আমি অত রাগ ঢাক করে কথা বলতে পারি না। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, তো আপনারা হয়তো খুব ঠান্ডা মস্তিষ্কের মাধ্যমে তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে পারেন যে জাস্ট দিস, এইটা, অর দ্যাট, বা ওইটা, ইন ইউ ডিসগাস্ট মি, তোমার মধ্যে এই যে গুণগুলো আছে বা এই যে জিনিসগুলো আছে, এইগুলো না আমাকে খুবই রাগিয়ে তোলে, বা আমার খুব ঘেন্না লাগে এই সমস্ত তোমার আদেগলাপনাগুলো দেখলে। অ্যান্ড সে, ও না সরি, অ্যান্ড হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, অর্থাৎ এখানে বলছে যে তোমার এই যে আদেগলাপনা বা তোমার এই যে সব তুচ্ছ জিনিসকেও এই বড় জিনিসের সঙ্গে তুলনা করা, এই জিনিসটা আমাকে যেমন ঘেন্না দেয়, বা এইখানে তুমি হয়তো এই কাজটা করতে ভুলে গেছো, বা সেখানে তুমি মাত্রাতিরিক্ত পরিমাণে হেসে ফেলেছো, বা তুমি সেখানে মাত্রা উল্লঙ্ঘন করেছো, এই যে সমস্ত জিনিসগুলো, এইগুলো কিন্তু আমি বলতে পারবো না। ইফ শি লেট হারসেলফ বি লিসেন সো, বা হয়তো সে তোমার কথাগুলো মুখ বুঝে মেনে নিল, নর প্লেনলি সেট হার ওয়েটস টু yours, তোমার ওপর সে কিন্তু কখনো চিৎকারও করবে না, বা তোমার কথাকে সে কাটবেও না নিজের যুক্তি দিয়ে, ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, বা সে চলেও যাবে না, বা কোনো রকমের অজুহাতও খাড়া করবে না যে এই এই কারণে আমি সেগুলো করেছি, ওগুলো সে করবে না। ইভেন দেন উড বি সাম স্টুপিং, তা তো আমার মনে হচ্ছে বা আমার মনে হয় যে আমার নিচু হওয়া হবে, বা নিজে মান সম্মান আমার ক্ষয় হবে। অর্থাৎ এখানে রাজা বলছেন যে দেখো, তাকে যদি বোঝাতে যায় আমাকে তার লেভেলের নিচে নেমে আসতে হবে, সেটাও তো একরকম নিজেকে অপমানিত করা হয়, আপনি অতটা নিজেকে অপমানিত করতে পারবে না। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, এবং আমি ঠিক করলাম আমি কখনো নিজের মানকে নত হতে দেবো না, মাথা নত আমি করবোই না, অসম্ভব ব্যাপার। ও স্যার, শি স্মাইল নো ডাউট ওয়েন এভার আই পাস্ট হার, বলছে মশাই, একটা কথা স্বীকার করতেই হবে যে তার পাশ দিয়ে যখন আমি যেতাম, নিঃসন্দেহে সে হাসতো, বাট হু পাস্ট উইদাউট মাস্ট দ্য স্মাইল, সেম স্মাইল, কিন্তু এমন কি কেউ ব্যতিক্রম আপনি দেখাতে পারবেন যেখানে যে তার পাশ দিয়ে গেছে তাকে সে সেরকম হাসি হেসে কথা বলেনি? দিস গ্রিউ, আর এটা বাড়তেই থাকলো, মানে যত তাকে প্রশ্রয় দিচ্ছি তার ঔদ্ধত্য বেড়েই চলল, আমার দিন দিন সহ্যের সীমা অতিক্রম হতে লাগলো। আর একদিন ঠিক করলাম কি, আই গেভ কমান্ডস, আদেশ দিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, দিলাম একদিন হাসি ঘুচিয়ে, হাসবি হাস এবার। অর্থাৎ এখানে বলছে যে দ্য ডিউক অর্ডার্ড টু কিল দ্য ডাচেস, ডিউক সেই যে রানী, তার রানীকে মেরে ফেলার জন্য কি করেছিল, মেরে ফেলার জন্য আদেশ দিয়েছিল। শেষমেশ বললো যে দাও তাকে খতম করে, আর আমার সহ্য হচ্ছে না, এটাই হয়েছিল। তারপরে দেখো, ডিয়ার শি স্ট্যান্ডস, এই দেখুন দিলাম খতম করে, এবার ছবি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন দেখে মনে হচ্ছে জল জ্যান্ত ভাবে দাঁড়িয়ে আছে। উইল নট প্লিজ ইউ রাইস, বলছে কতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, আপনি এবার উঠবেন না, উঠুন এবার, অনেক তো হলো। উইল মিট দ্য কোম্পানি বিলো, এখানে কোম্পানি মানে কিন্তু কোনো সংস্থা নয়, এখানে কোম্পানি মানে হচ্ছে, এখানে কোম্পানি কথা অর্থ হচ্ছে যে নিচে অনেকজন মানুষ একসঙ্গে বসে আছে, তাদের সঙ্গ দেওয়ার, চলো নিচে তাদেরকে সঙ্গ দিই আমরা, যে সমস্ত গণ্যমান্য মানুষজন এসেছেন তাদের চলুন আমরা নিচে গিয়ে একটুখানি সঙ্গ দিই। আই রিপিট, আমি পুনরায় বলছি, মন দিয়ে শুনুন, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নো মিউনিফিসিয়েন্স, এই মিউনিফিসিয়েন্স মানে হচ্ছে মহানুভবতা, মিউনিসেন্স মানে হচ্ছে মহানুভবতা,
অর্থাৎ আপনার যে মালিক, যে জমিদার, তিনি কেমন, মানুষ, তিনি খুবই মহানুভব মানুষ, অর্থাৎ তিনি খুব দয়ালু মানুষ। is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. এবং আমি জানি আপনার ওই যে রাজা বা সরি জমিদার, তিনি এতটাই ভালো মনের মানুষ যে আমি যা চাইবো ডাউরি হিসেবে, অর্থাৎ পণ হিসেবে, ডাউরি মানে পণ, ডাউরি মানে পণ, আমি পণ হিসেবে যা চাইবো তিনি সেটা কখনোই অগ্রাহ্য করবেন না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও সেটা আমি নিজের জন্য চাইছি না, তার যে মেয়ে বা তার যে কন্যা, তার সুখ সুবিধার জন্যই তিনি নিশ্চয়ই দেবেন, আমি নিজে থেকে কিছু চাইবো না। দো, আচ্ছা, অ্যাজ আই অ্যাভোড অ্যাট স্টার্টিং, আমি প্রথমে যেমন বলেছি, ইজ মাই অবজেক্ট, তার অবজেক্ট কে, দ্য কাউন্টস ডটার, অর্থাৎ তিনি এখানে তার যে নতুন যে স্ত্রী হতে চলেছে, কাউন্ট অফ টাইরলের যে কন্যা, তাকে তিনি অবজেক্টের সঙ্গে তুলনা করলেন, অর্থাৎ তার কাছে বিবাহটা একটা কন্ট্রাক্ট বা বিজনেস ছাড়া কিছু নয়, আর তার যে স্ত্রী, তার কাছে একটা অবজেক্টের থেকে বেশি কিছু নয়। অর্থাৎ তিনি এখানে বিবাহটাকে একটা বিজনেসের মাধ্যমে প্রকাশ করেছেন, অর্থাৎ বিয়েটা তার কাছে বিজনেস ব্যতীত কিচ্ছু নয়, এবং বিবাহ করে যাকে নিয়ে আসে তার স্ত্রী, তার কাছে বিজনেস একটা অবজেক্ট ছাড়া কিছুই নয়। কতটা নিচ মানসিকতা এবং এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে তুমি দেখো একবার। নে, না, উইল গো টুগেদার ডাউন স্যার, বলছে না আর এখানে থেকে কাজ নেই, চলো মহাশয় চলুন নিচে যাওয়া যাক। নোটিস নেপচুন দো, ওই যে নেপচুন দেখছেন না, সে নেপচুন থেকে একটা জিনিস বলে রাখি, তোমরা হয়তো জিউস, জুপিটার এদের নাম শুনেছো। এই জিউস বা জুপিটার এরা কিন্তু হচ্ছে রোমান এবং গ্রিক গড। এই নেপচুন কিন্তু হচ্ছে আমাদের একজন রোমান গড, একটা রোমান গড। এবং তিনি কিসের রোমান গড? তিনি হচ্ছেন সমুদ্রের দেবতা, গড অফ সি। তিনি কি করেন কি, তিনি খ্যাপা বা পাগল ঘোড়াদের, বন্য ঘোড়াদের তিনি নিয়ন্ত্রণ করেন, এবং তিনি সমুদ্রের দেবতা, তিনি হচ্ছেন রোমান গড। আচ্ছা, এর কিন্তু একটা গ্রিক কাউন্টার পার্টও আছে। ইন গ্রিকে কিন্তু একে বলা হয় পোজাইডন, ঠিক আছে, পিও এসি আই টিও এন। গ্রিকে বা গ্রিক ভাষায় এনাকে বলা হয় পোজাইডন, ঠিক আছে। বলছে মহাশয় ওই দেখুন ওই যে নেপচুন, এখানে নেপচুন মানে কিন্তু নেপচুনের একটা মূর্তি আছে, সেই মূর্তির কথা বলা হচ্ছে। ওই যে নেপচুনকে দেখছেন তো, টেমিং এ সি হর্স, ওই যে একটা বন্য খেপা ঘোড়াকে নিয়ন্ত্রণ করছেন, থট এ রেয়ারিটি, এটা কিন্তু আপনি যেখানে সেখানে দেখতে পাবেন না, এটা কিন্তু খুবই একটা রেয়ার জিনিস, এটা খুবই কিন্তু একটা পাওয়া মুশকিল, এই জিনিসটা খুবই কষ্টসাধ্য এটাকে জোগাড় করা। which claws of Innsbruck cast in bronze for me, আর এটা কি দিয়ে তৈরি? কাঁসা দিয়ে তৈরি। ব্রোঞ্জ মানে কিন্তু কাঁসা, ব্রোঞ্জ মানে কিন্তু কাঁসা, ব্রোঞ্জ মানে কিন্তু কখনোই পিতল নয়, ঠিক আছে, ব্রোঞ্জ মানে কখনোই পিতল নয়। ওই যে দেখছেন কাঁসাতে ঢালাই করা, ওই যে ক্লজ অফ ইন্সব্রুক, ইন্সব্রুকের ওই যে কামার তিনি আমার জন্য বানিয়ে দিয়েছেন, এটা শুধুমাত্র আমার জন্য, তাছাড়া আপনি কিন্তু কোথাও এটা পাবেন না। অর্থাৎ এই যে লাস্টের লাইনটা, আচ্ছা তার আগে বলে রাখি, ব্রোঞ্জ মানে তো কাঁসা, তাহলে পিতলটাও জেনে রাখো, ব্রাস মানে হচ্ছে পিতল, ব্রাশ মানে পিতল। ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে, ব্রাশ তৈরি হয় তামা এবং জিঙ্ক মিশিয়ে। তাহলে ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিন, আর ব্রাশ হচ্ছে কপার এবং জিঙ্ক, ঠিক আছে। এবার দেখো
যেখানে ছিলাম। এই যে নেপচুন, এই নেপচুনের মাধ্যমে তিনি কি বলতে চাইছেন? এই নেপচুনের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে নেপচুন কি করছেন? একটা বন্য সামুদ্রিক ঘোড়াকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমাদের যে ডিউক অফ ফেরারা তিনি প্রকাশ করতে চাইছেন যে তার কথার অবাধ্য হবে, যে তার কথা শুনবে না, তাকে তিনি ওইভাবে নিয়ন্ত্রণ করবেন। নিয়ন্ত্রণ হলে তো ভালো, নাহলে কিন্তু তাকে রাস্তা থেকে সরিয়ে দেবেন। তার এই যে অন্যের ওপর নিজের কর্তৃত্ব, তার কর্তৃত্বের যে বহিঃপ্রকাশ, এটা কিন্তু নেপচুনের মূর্তির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? আর যে ক্লজ অফ ইন্সব্রুক, এই ক্লজ অফ ইন্সব্রুক কিন্তু কোনো আসল নয়। ইন্সব্রুক জায়গাটা আসল, ইন্সব্রুক জায়গাটা অস্ট্রিয়াতে রয়েছে। অস্ট্রিয়ার যে ক্লজ, একজন নামকরা, তিনি কাল্পনিকভাবে তৈরি করেছেন, একজন কাল্পনিক শিল্পী, সেই শিল্পী তার জন্য তৈরি করেছেন। অর্থাৎ বলছেন তার ক্ষমতা এতটাই যে দুর্লভ থেকে দুর্লভ জিনিস মানুষ তার জন্য তৈরি করে দিতে প্রস্তুত, কারণ তিনি হচ্ছেন ডিউক অফ ফেরারা, তার ক্ষমতা প্রচুর। সেই একটা ডায়লগ আছে দেখবে সিনেমাতে, যে কানুন কে হাত বহুত লম্বে হতে হ্যাঁ, ঠিক সেরকমই বলতে চাইছেন আমার হাত অনেক লম্বা, আমার পাওয়ার প্রচুর, আমি চাইলে সবকিছু তৈরিও করতে পারি, চাইলে আমি কিছু সব শেষও করে দিতে পারি, আমি যেটাকে নিজের মনে করব সেটা আমারই থাকবে, এর বাইরে কোনো কথা হতে পারে না, কোনো কথা হবে না। যদি কথা হয়, তাহলে যে নেপচুন দেখছো না, নেপচুন যেমন দমিয়ে রেখে দিয়েছে পায়ের তলায়, আমিও তেমনি যে আমার কথা বলবো তাকে পায়ের তলায় পিষে মাটিতে মিশিয়ে দেব। আমি হচ্ছি ডিউক অফ ফেরারা, আই অ্যাম দ্য বেস্ট। এতটা থাকলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।